মানে মূল কথা যেটা, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের লাগাতার যে বিষয়ে সবাই আন্দোলনে নেমেছে, রাস্তায় নেমেছে, আমরা আমাদের কর্মীদের সেই সম্পর্কে সচেতন করার জন্য, আমাদের আগামী পদক্ষেপ কী সেটা বলার জন্য সেই জন্য এখানে আসবে। সেটা মূল। একই সাথে যে গোটা পশ্চিমবঙ্গে বাকি যা হচ্ছে অভয়ার ঘটনা ছাড়াও, যে ছেলেরা শিক্ষক হওয়ার জন্য 10 বছর ধরে রাস্তায় বসে আছে তাদের কথা, আমাদের বিভিন্ন জায়গায় যে ব্যাপক চুরি হচ্ছে, গোটা করাপশন, সেই সব জায়গার কথাগুলো মূলত বলা হয়েছে যে আমাদের কী করণীয় সেটা আমরা বলি। তার মধ্যে আগামী পদক্ষেপ কী আছে, কী এমন কর্মসূচি? দুটো দিক আছে। একটা আছে পৌরসভার বিষয়ে কিছু, পৌরসভার ব্যাপারে ডেপুটেশনের কথা সিদ্ধান্ত, এটা লোকাল। আর বড় পদক্ষেপে যেটা, যে আমরা এর মধ্যেই বামফ্রন্টগতভাবে একটা বড় মিছিল করেছি, সিপিআই করেছে এককভাবে। এরপরে আমাদের এই প্রচার দরকার হলে বাড়ি বাড়ি যাবে। ইসলামপুরে আমাদের দেখতেই পাচ্ছেন, আমাদের যত লোক আছে তাদের শতকরা 99 জনই মহিলা। আমরা এইভাবেই চেয়েছিলাম, এবং তারাই যদি রাস্তায় নামে, বাড়ি বাড়ি যান, তাহলে কিন্তু আজকে মানুষের কাছে এই বার্তাটা চলে যাবে যে অনুব্রত জেল থেকে ফিরে এসে সে বীর নয়, বীর তিলোত্তমা, যে শিখিয়েছে কী করে বাঁচতে হয়, সিদ্ধাটা কী করে সোজা রাখতে হয়, সেই ওটা শিখিয়েছে। আর আমাদের উল্টো দিকে যারা রয়েছেন তারা অনুব্রতকে বীর বা বাঘ বলছে। অনুব্রত যে বাঘ না ছাগল, এই কথাটা আমরা এখানে বললাম, যে চুরি করে 2 বছর জেল কেটে এলো এবং তারপরে এখন জামিনে মুক্ত, অথচ সে বীরের সম্মান পাচ্ছে, তার উপর পুষ্পবৃষ্টি হচ্ছে, এইসব হচ্ছে। তো সেই যে বীর না, সে যে একেবারে ক্রিমিকিল, এই কথাগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার। কারণ এরপর তো এরা প্রচারে নামবে যে আমাদের বীর ফিরে এসছে। এর মধ্যেই ববি হাকিম বলে দিয়েছে যে বাঘ ফিরে এসছে। আরে বাঘ আবার মানুষের মধ্যে থাকে নাকি? বাঘ তো জঙ্গলে থাকে। লোকালয়ে বাঘ এলে সেটা তো অশুভ ব্যাপার। আর ওরা লোকালয়ে বাঘ নিয়ে আসছে, অর্থাৎ থ্রেড কালচার। এটাই পশ্চিমবঙ্গে শিল্প বলুন, শিক্ষা বলুন, সর্বোত্তম ওষুধের দোকান বলুন, যে কোনো প্রতিষ্ঠান, সেখানে থ্রেড কালচার বিরাজ করছে। তার মানে কোনো না কোনো ফর্মে বাঘ রয়েছে। এই বাঘের কালচারটাই তৃণমূল কালচার। আমাদের কোন কালচার সেটা আমরা মানুষকে বলছিলাম যে তার উল্টো দিকের কালচারটা মানুষের কাছে রাখতে হবে, এটাই বলতে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে কি, আমাদের মানে জেলা বলুন বা রাজ্য জুড়ে লোকাল সালিসি সভাতে বিভিন্ন ধরনের ফরমান দেওয়া হয় বা নিদান দেওয়া হয়। ইদানিং ইসলামপুরের এক জায়গায় হয়েছে, চুল নাড়া করে দিয়েছে, হ্যাঁ, জেসিবি কাণ্ড ঘটেছে, তার মধ্যেও এইগুলো জড়িত। এই সব ব্যাপার নিয়ে আপনারা কি ভাবছেন? একদম পরিষ্কার লোকাল সালিসি ব্যাপার। একটা সময় সেই যখন বহু পুরনো দিনে, যখন সমস্ত ব্যবস্থাটা জমিদারি ব্যবস্থার মধ্যে এইসব সালিসি হতো, সেটা স্বাধীনতার আগে। স্বাধীনতার পরে ওটা কন্টিনিউ করেছিল। এখন তৃণমূলের জামানায় আবার শুরু হচ্ছে, যেটা চরম নিন্দা করছি। এই সব করে মহিলাকে বিবস্ত্র করে একটা বস্তায় ভরে তাকে পেটানো হয়েছে 2 ঘন্টা ধরে। এর থেকে লজ্জার কিছু আছে? এ কি নিদান দেওয়া? কে জাজ করেছে ওকে যে নিদান দিচ্ছে যে এইটা করতে হবে? তার ক্ষমতা কী? এটা অশিক্ষিত অর্বাচীন কতগুলো লোক এই সব কাজ করছে। আমরা তার তীব্র বিরোধিতা করছি। এটা দেখার জন্য পুলিশ আছে, এটা দেখার জন্য থানা আছে, কিন্তু এটা থাকার জন্য কতগুলো লোক নিজেদেরকে যারা বিচারক মনে করছেন সেটা নন তারা। আজকে মনে হয় কি বলবেন? আমি বলছি, রেলের যত স্টাফ দরকার সেই স্টাফ আছে। একেবারে লক্ষ ভ্যাকেন্সি পড়ে আছে এতে, রেলে 1 লক্ষর বেশি ভ্যাকেন্সি। তার মধ্যে সব থেকে ডেঞ্জারাস সেটা হচ্ছে যারা রানিং স্টাফ, অর্থাৎ যারা রেল লাইন দেখেন, যারা ইন্সপেকশন করেন, যারা ওই সব লিঙ্কগুলো দেখেন, এই সবগুলো কোনোটাই দেখা হচ্ছে না। তো এই বগিগুলো চলছে দিনের পর দিন। তার যে কাপলটা সেটা কতটা শক্তিশালী আছে দেখছেন না তো? গাইশালের অ্যাক্সিডেন্ট কেন হয়েছিল তা আপনারা জানেন খুব ভালো করে। আমি এসেছিলাম প্রথম, তারপর আমার তদারকিতে গাইশালের ডিজাস্টার ম্যানেজমেন্টটা হয়েছিল।
ইনফ্যাক্ট আমার খুব কষ্ট হচ্ছে দেখে যে এই কী চলছে, কারণ স্টাফ যদি না নেন, স্পেশালি যারা টেকনিক্যাল পার্সন, তাদের যদি বাদ দিয়ে দেন তাহলে কিছু দাঁড়াবে না। এরপরে দেখবেন আগামী দিনে এই পুজো আসছে, ট্রেনে ট্রেনে ডাকাতি বাড়বে। একটা মাত্র করে টিটি থাকে, একজন গোটা ইসি দেখছেন। ইসি কতগুলো আছে এখন আমাদের এই ট্রেনগুলোতে 8টা 10টা করে ইসি কোচ, আর প্রধান টিটি একটা টিটি। অর্ডিনারি কোচ যেগুলো আছে সেখানে কেউ যাচ্ছেনই না। এরপরে কি দাঁড়াবে? এইটা হচ্ছে রেলের মূল সমস্যার কথা। রেলের টাকা, আইনের টাকা বাঁচিয়ে ওরা বন্দে ভারত করার চেষ্টা করছে। আরে বন্দে ভারতটাও তো উল্টাবে, কী হবে তাতে? এটা তো একদম খারাপ ব্যাপার একটা। এইটা যদি বন্ধ না করা যায়, আমি বলছি এই অ্যাক্সিডেন্ট কমানো যাবে না, অ্যাক্সিডেন্ট বাড়বে, অ্যাক্সিডেন্ট বেড়ে যাবে। এটা ইমিডিয়েটলি এইটা মোদী সরকারের একটা চেতাবনী হয়ে গেছে। উত্তরবঙ্গটা যে অবহেলিত আমরা বলি, তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে যে নরেন্দ্র মোদী সাহেব পর্যন্ত এই কাজটা উত্তরবঙ্গের জন্য ভালো করে অ্যাটেনশন দিয়ে এটা দেখছেন না, অথচ সব থেকে বেশি বিজেপি নিয়ে যাচ্ছে এখান থেকে। এটা লজ্জার বিষয় একদম। যারা বিজেপি করছেন তারা তাদের দলকে বলুন যে কাজটা অন্যায় হচ্ছে, এটা উত্তরবঙ্গের মানুষের জন্য খারাপ হচ্ছে, এটাই বলেন। আর ইসলামপুরকে জেলা করার দাবি বিভিন্ন জায়গায় উঠে আসছে, লেফট ফ্রন্ট কী বলে? আলাদা জেলা হয় তাহলে আমাদের কোনো আমাদের পার্টির লেফট ফ্রন্টে আলোচনা হয়নি। আমাদের পার্টির কোনো দ্বিমত থাকার কোনো কারণ নেই। এই কারণে, কারণ ইসলামপুরে একটা স্পেশাল ক্যারেক্টার আছে। ইসলামপুরটা একসময় বিহারের মধ্যে ছিল। এখানে কথাবার্তা, এখানে সংস্কৃতি তার অনেকটা ডিফারেন্ট। আমরা বিশ্বাস করি যে ভিন্ন ভিন্ন ভাষার সংস্কৃতির মানুষের তাদের যেন একটা জায়গা পৌঁছাতে পারি, তাহলে তাতে আমরা খুশি হব। কাজে ইসলামপুরের আলাদা যদি জেলা করা হয়, কোনো সিদ্ধান্ত হয়, আমরা স্বাগত জানাবো। আর উত্তরবঙ্গকে আর বিহারের সীমাঞ্চল যাকে আমরা বলি, তাকে মিলিয়ে একটা কেন্দ্র সরকার মানে আলাদা দেশ করতে চাচ্ছে, মানে আলাদা রাজ্য করতে চাচ্ছে। এই ব্যাপারে ফ্রন্ট কীভাবে এগোচ্ছে? এটা চরম বাঁধরাম হচ্ছে। কিছুই না করার জন্য কিছু না কিছু জায়গা দাঁড় করানো হয়, তাই করছে। এটা নিয়ে কখনো হবে না, তাই হয় না কি কখন? যে জায়গাগুলোকে জোড়া হয়েছে, একবার ভাবুন তো আপনি, পুরুলিয়ার সাথে ইসলামপুর, মানুষ মেনে নিতে পারে, মানুষ তার সাথে অভ্যস্ত থাকে। এখানকার মানুষ যারা কৃষির সাথে যুক্ত, তারা চা গাছের সাথে যুক্ত আছেন, অথবা তারা যুক্ত আছেন যেটার সাথে, সেটা আনারস চাষের জন্য যুক্ত আছে। তাদের কৃষির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে পুরুলিয়ার সংস্কৃতি মিলতে পারে কখনো? এ কখনো হয় না। মিলিয়ে দিলে হয় না, মিলিয়ে দিলাম হয়ে গেল, এটা কখনো হয়? এটা কখনো হবে না। কাজেই একটা রাজ্যের মধ্যে এরা যে অবস্থানে আছেন সেটা থাকুন। উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করা, এটার আমি বিরোধী, সম্পূর্ণ বিরোধী। কিন্তু এটা ঠিক যে উত্তরবঙ্গকে অনেক বেশি অ্যাটেনশন দেওয়া দরকার, যেটা হচ্ছে না। আমাদের কর্মী সভা ছিল। এই কর্মী সভার মাধ্যমে আমরা আলোচনা করে আমরা ঠিক করেছি যে আগামী দিন আমাদের লড়াইটা কীভাবে এবং কোন কোন ক্ষেত্রে হবে, এগুলো নিয়ে আমাদের নিজের মধ্যে আমরা আলোচনা করেছি, জায়গা ঠিক করেছি। সেখানে একদিকে আমাদের লড়াইটা হচ্ছে যে সেন্ট্রাল যে গভর্নমেন্ট, বিজেপির সরকার, তার যে নীতি, তার বিরুদ্ধে, এবং তারপরে যে রাজ্যে আমরা বাস করছি সে রাজ্যের যে সরকার, সেই সরকার যে সমস্ত ডিপার্টমেন্টটাকে ওই ঘুঘুর বাসাটা করেছে তার বিরুদ্ধে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের লোকাল যেগুলো আমরা যে পৌরসভায় বাস করি, মাস আগে মানে ভিতরে আপনাদের কী কর্মসূচি আছে ইদানিং? এখন তো পুজো চলে আসছে, ঠিক আছে, পুজোর পরে আমাদের বড় কর্মসূচি আছে। অনেক সময় আমাদের এই সরকারটা পাট্টাকে নিয়ে একটা খেলা করছে। এখানে আমরা যখন বামফ্রন্ট সরকারে ছিলাম তখন আমরা গরিব লোককে জায়গা দিয়েছিলাম, তার নামে পাট্টা দিয়ে দিয়েছিলাম, তাদের ঘর বাড়ি করে দিয়েছিলাম। এই সরকারটা
পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা ও পৌরসভা মধ্যে হোল্ডিং ট্যাক্স নেয় এবং জায়গাকে মেপে তাদের পাট্টা করে দিবে। আমাদের প্রতিবেশী যে জলপাইগুড়ি, সেখানে পাট্টা দেওয়া হয়েছে। ইসলামপুরের মানুষটা কি দোষ করেছে, সেই জবাবটা চাচ্ছি এই সরকারের কাছে আমরা। তার এগেস্টে আমরা লড়াই করব। আমাদের এখানে আরও বিভিন্ন এখানকার আমাদের চেয়ারম্যান 30 বছর থেকে এখানে চেয়ারম্যান আছেন। এই 30 বছরের মধ্যে ইসলামপুর টাউনকে যেভাবে সুসজ্জিত করার দরকার ছিল সেটা উনি করতে পারেননি। আমাদের এখানে বড় একটা সমস্যা হচ্ছে জল নিকাশি। এই জল নিকাশি এই 30টা বছরের মধ্যে আমরা দেখতে পাইনি। আমাদের এখানে একটা ওই পাবলিক হলটা একটা বড় একটা কালচার প্রোগ্রামের জন্য হল ছিল, সেগুলো ভেঙে ওই রকমই পড়ে আছে, তার কাজ হচ্ছে না। আমরা বামফ্রন্ট সরকার আমরা লড়াই করেছিলাম যে কি যারা এই রোডের উপরে বসবাস করছে গরিব লোকজন, তাদেরকে আমরা উচ্ছেদ করব না, তাদের জন্য বাইপাস করা হয়েছে। সেই বাইপাস হওয়ার সত্ত্বেও আবার এখানে উচ্ছেদ চলছে, তার প্রতিবাদে আমরা আগামী দিন লড়াই করব। এই আমাদের কর্মসূচি। আমাদের কর্মসূচি এই সরকারটা যখন এই পৌরসভা যখন ট্রেড ইউনিয়ন লাইসেন্সটা দেয় তখন ওরা দেখে না, তখন ইনকোয়ারি করে না কাকে ট্রেড ইউনিয়ন দিচ্ছে আর কাকে দিচ্ছে না। তখন যখন ড্রেনের উপরে ঘর হচ্ছিল তখন এই পৌরসভা জানতো না, এখন তাদেরকে করাচ্ছে। তার একটা লড়াইটা আমাদের লড়াইটা হচ্ছে বিগত দিন থেকে পৌরসভার মধ্যে কোনো টেন্ডার হচ্ছে না, তার প্রতিবাদে আমাদের লড়াইটা হচ্ছে। আমাদের লড়াইটা হচ্ছে বিভিন্ন দপ্তর, যেখানে BLRLO ব্লক ল্যান্ড রিপোর্ট অফিস, যেখানে রাত্রিবেলা টাকা নেয়, সকালবেলা জায়গার খাতিয়ান অন্য লোকের নাম তুলে দেয়, আবার তখন দ্বিতীয় জন যখন বেশি টাকা দেয় তার নামে এটা করে দেয়। তার এতে কৃষক বিভিন্ন কৃষক তার হিসাব পাচ্ছে না, তার জন্য এরকম বিভিন্ন আমাদের আগামী দিনের লড়াই কর্মসূচি আছে, সেটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করেছি এবং আগামী দিনে এই লড়াইয়ের জন্য আমরা এটাতে আন্দোলনে নিয়ে যাব এবং চেষ্টা করব আদায় করার। এগুলো আলোচনা হয়েছে।